নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মিলি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। এসআইআর এর বিরোধিতায় এবার পথে নামছে তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার মতুয়াগড় বনগাঁয় মিছিল থেকে শুরু করে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। কাজের চাপ সহ্য করতে না পেরে ফের মৃত্যু বিএলওর। নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন রিঙ্কু তরফদার। কাজের চাপে নদিয়ায় ফের বিএলওর মৃত্যু। রাজ্যের একের পর এক এই ঘটনায় কড়া ভাষায় এবার নির্বাচন কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬কে নজরে রেখে বছর শেষের আগেই বাংলার প্রচারে ঝাঁপাচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। ডিসেম্বর থেকেই বঙ্গ সফরে মোদী অমিত শাহ। ২২শে নভেম্বর থেকে পার্পল রুটে সপ্তাহে ৬ দিন পাওয়া যাবে মেট্রো পরিষেবা। সোমবার থেকে শনিবার পর্যন্ত এই রুটে চলবে মেট্রো। শহর পরিচ্ছন্ন রাখতে নতুন সিদ্ধান্ত কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত কোনো পার্কিং জোনে রাখা যাবে না গাড়ি। এসআইআর প্রক্রিয়া ঘিরে নানাবিধ প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই এসআইআর বন্ধ করার দাবিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার আবারও পথে নামছে তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার মতুয়াগড় বনগাঁয় মিছিল থেকে শুরু করে জনসভা করবেন তিনি। এসআইআর প্রক্রিয়া ঘিরে নানাবিধ প্রশ্ন উঠছে। অভিযোগ, কাজের চাপে প্রাণ গিয়েছে একাধিক বিএলওর। ইতিমধ্যে এসআইআর বন্ধ করার দাবি জানিয়ে মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আবারও পথে নামছে তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার মতুয়াগড় বনগাঁয় মিছিল থেকে শুরু করে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। এসআইআর ইস্যুতে বনগাঁর সভা রোড শো করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে বনগাঁর জেলা পার্টি অফিসে উপস্থিত হন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জেলা সভাপতি বিশ্বজিৎ দাস সহ একাধিক নেতৃত্ব এবং সঙ্গে তারা বৈঠকও করেন। এরপর বিশ্বজিৎ বাবু সাংবাদিক সম্মেলন করে জানান, মঙ্গলবার দুপুরে প্রথমে বনগাঁ নীলদর্পণ সংলগ্ন ত্রিকোণ পার্কে মুখ্যমন্ত্রী একটি সভা করবেন। তারপর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত ৩ কিলোমিটার পায়ে হেঁটে পদযাত্রা করবেন। বৈঠক শেষে জ্যোতিপ্রিয় মল্লিক বনগাঁ প্রতাপগড় মাঠ ও বনগাঁ স্টেডিয়ামে মাঠ পরিদর্শন করেন। বাংলার শাসক শিবিরের অভিযোগ, এসআইআর এর কারণে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। শুধু ভোটার নয়, চরম চাপ বাড়ছে বুথ লেভেল অফিসারদের। অতিরিক্ত দায়িত্ব, দীর্ঘক্ষণ বাড়ি বাড়ি ঘোরা, নথি যাচাইয়ের চাপ সব মিলিয়ে ইতিমধ্যে কয়েকজন বিএলও অসুস্থ হয়ে পড়েছেন এবং কিছু জনের তো মৃত্যুও হয়েছে। সরকার জানিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে একজন বিএলওর প্রাণ গিয়েছে, আর একজন নিজেকে শেষ করার পথ বেছে নিয়েছে। পরিস্থিতির এই অবনতিকে বিপজ্জনক ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে কড়া ভাষায় চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। তার চিঠিতে বলা হয়েছে, এসআইআর এর প্রক্রিয়াটি যেভাবে তড়িঘড়ি চাপিয়ে দেওয়া হয়েছে তা কেবল বিশৃঙ্খলা তৈরি করেনি, বরং প্রশাসনিক কাজের ধারাকেও পঙ্গু করে দিয়েছে। প্রশিক্ষণের ঘাটতি, কোনো নথি বাধ্যতামূলক তা নিয়ে বিভ্রান্তি আর কর্মীদের দৈনন্দিন কর্মসূচির মধ্যে বাড়ি বাড়ি পৌঁছানো অসম্ভব চ্যালেঞ্জ, এই সমস্ত কারণে প্রবল সমস্যার সৃষ্টি হচ্ছে। তিনি আরও লেখেন, যথাযথ প্রস্তুতি ছাড়া চাপিয়ে দেওয়া এই প্রক্রিয়াটি বন্ধ করে অবিলম্বে পুনর্মূল্যায়ন করা উচিত। মুখ্যমন্ত্রীর মতে, এই পদ্ধতি অব্যাহত থাকলে তার অভিঘাত পড়বে গণতান্ত্রিক ব্যবস্থার মৌলিক কাঠামোর উপরে। হাই নিউজ নেটওয়ার্ক। ২৬কে নজরে রেখে বছর শেষের আগেই সর্বশক্তি নিয়ে বাংলায় প্রচারে ঝাঁপাচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। ডিসেম্বর থেকেই বঙ্গ সফরে মোদী শাহ। 10টি কর্মসূচির আবেদন বঙ্গ বিজেপির নেতৃত্বের, জানালেন সুকান্ত মজুমদার। ২৬-এর বিধানসভা নির্বাচনে বাংলা ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে একেবারে ঝাঁপিয়ে পড়ছে গেরুয়া শিবির। দলের তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী তো বলেই দিয়েছিলেন, এবার বঙ্গে থাবা বসাতে না পারলে আর কখনোই হবে না। সেই মন্তব্য নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল বটে, তবে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির নিরিখে সেই বাস্তবতা এড়িয়ে যেতে পারছেন না কেউই। তাই বছর শেষের আগেই সর্বশক্তি নিয়ে বাংলায় প্রচারে ঝাঁপাচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, ডিসেম্বর থেকেই টানা বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দিল্লির অন্যান্য শীর্ষ নেতারা। শুক্রবার বিজেপির রাজ্য নেতৃত্বের বৈঠকের পর এমনই খবর মিলছে। আগামী মাস থেকে মোদী শাহর বঙ্গ সফর নিয়ে বিজেপির সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলাম 10টি বিভাগে 10টি কর্মসূচির জন্য। ইতিমধ্যে 3টি বিভাগে হয়েছে।
বাকিগুলোতেও হবে। স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রীয় সভাপতি ও কেন্দ্রীয় নেতৃত্ব আসবেন এখানে, কর্মসূচি করবেন। বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল জানিয়েছেন, আগামী ডিসেম্বর মাস থেকেই রাজ্যের প্রতিটি কেন্দ্রে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক ইস্যুকে সামনে রেখে শুরু করতে হবে পথসভা। জানা গিয়েছে, বানসালের নির্দেশ অনুযায়ী প্রতিটি বিধানসভা কেন্দ্রে রাজ্যের শীর্ষ নেতৃত্বকে 3 দিন করে প্রবাস করতে হবে, চালাতে হবে জনসংযোগ, অংশগ্রহণ করতে হবে প্রচার কর্মসূচিতে। শুক্রবার বিজেপির সাংগঠনিক বৈঠকে ছিলেন সুনীল বানসাল, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, সুব্রত ঠাকুর, শঙ্কর ঘোষ, খগেন মুর্মু সহ বিজেপির রাজ্য নেতৃত্বের বেশিরভাগ নেতারা। তাতে একাধিক বিষয় নিয়ে আলোচনা হলেও মূল আলোচ্য বিষয় ছিল ডিসেম্বর থেকে মোদী শাহদের লাগাতার প্রচার কর্মসূচির দায়িত্ব নেওয়া। আগামী বছরের প্রথমার্ধে বিধানসভা নির্বাচন, তার ঢের আগে থেকেই বেশ বড় আকারেই বঙ্গ বিজেপির প্রস্তুতি শুরু করে দিচ্ছে। যদিও প্রতিবার ভোটের আগেই দিল্লির শীর্ষ নেতৃত্বের এহেন ডেলি প্যাসেঞ্জারিকে কটাক্ষ করেছে তৃণমূল। এবারও তাদের বক্তব্য, বাংলায় দুর্বল সংগঠন নিয়ে এভাবে দিল্লির নেতাদের এনে ভোটে জেতা সম্ভব নয়। হাই নিউজ নেটওয়ার্ক। 20 সাল বাদ বিহারের স্বরাষ্ট্র দফতর হাতছাড়া হল মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। স্বরাষ্ট্র দফতর বরাবর প্রবীণ এই জেডিইউ নেতার হাতেই থেকেছে। শুক্রবার সন্ধ্যায় বিহার মন্ত্রিসভায় মন্ত্রীদের দফতর বন্টন করা হয়। সেখানে দেখা যায়, বিহারের স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব পাচ্ছেন উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সম্রাট চৌধুরী। 20 সাল বাদ বিহারের স্বরাষ্ট্র দফতর হাতছাড়া হল মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। মাঝের কয়েক মাস বাদ দিলে 2005 সাল থেকে একটানা বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে রয়েছেন নীতিশই। কিন্তু প্রবীণ এই জেইউডি নেতা যে জোটেই থাকুক না কেন, স্বরাষ্ট্র দফতর বারবারই তার হাতেই থেকেছে। শুক্রবার সন্ধ্যায় বিহার মন্ত্রিসভায় মন্ত্রীদের দফতর বন্টন হয়। সেখানে দেখা যাচ্ছে, বিহারের স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব পাচ্ছেন উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সম্রাট চৌধুরী। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের হাতে অবশ্য একাধিক দফতর থাকছে। তিনি সামলাবেন সাধারণ প্রশাসন, মন্ত্রিসভা, সচিবালয় এবং নজরদারি দফতরের দায়িত্ব। এর পাশাপাশি কোনো দফতরের মন্ত্রীবিহীন থাকলে তার দায়িত্বও সামলাবেন নীতিশ। আরজেডির আমলে জঙ্গলরাজ হটিয়ে বিহারে আইন শৃঙ্খলার পরিস্থিতি সুস্থির করার কৃতিত্ব দাবি করেন নীতিশ। 2 দশক পরেও নীতিশের ভোটে জেতার অন্যতম হাতিয়ার এই সুশাসন বাবু ভাবমূর্তি। কিন্তু খাতায় কলমে মন্ত্রিসভার প্রধান সদস্য হলেও নীতিশের হাতে সেই স্বরাষ্ট্র দফতর আর থাকছে না। বিভিন্ন সংবাদ সূত্রে আগে থেকেই জানা গিয়েছে যে বিহারের শাসক জোট এনডিএর বৃহত্তম শরিক বিজেপি স্বরাষ্ট্র দফতরের রাশ নিজেদের হাতে রাখতে চাইছে। এই দফতর নিয়ে নীতিশের দল জেইউডির সঙ্গে তাদের দর কষাকষি চলছে বলে শোনা গিয়েছিল। শেষমেশ বিহারের স্বরাষ্ট্র দফতর নিজেদের হাতেই রাখল বিজেপি। বিহারের আরও এক উপমুখ্যমন্ত্রী বিজেপির বিজয় কুমার সিনহা পেয়েছেন স্বরাজ ও ভূমি সংস্কার, খনি ও ভূতত্ত্ব দফতরের দায়িত্ব। বিজেপির মঙ্গল পাণ্ডে জোড়া দায়িত্ব সামলাবেন। স্বাস্থ্যের পাশাপাশি আইন দফতরের দায়িত্বও দেওয়া হয়েছে তাকে। প্রাক্তন আরজেডির নেতা অধুনা বিজেপি বিধায়ক রামকৃপাল যাদবকে কৃষি মন্ত্রী করা হয়েছে। আর এক বিজেপি বিধায়ক দিলীপ জয়সওয়াল পাচ্ছেন বাণিজ্য দফতরের দায়িত্ব। স্বরাষ্ট্র দফতর হারলেও অর্থ দফতর নীতিশের হাতেই থাকছে। বিহারের নতুন অর্থমন্ত্রী জেইউডির বিধায়ক বিজেন্দ্র প্রসাদ যাদব। তাছাড়া শক্তি, পরিকল্পনা ও উন্নয়ন, খাদ্য এবং ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব পাচ্ছেন তিনি। নীতিশ ঘনিষ্ঠ জেইউডির বিধায়ক বিজয় চৌধুরীর আবাসন, জলসম্পদ এবং পরিষদীয় দফতরের দায়িত্ব সামলাবেন। গ্রামোন্নয়ন এবং পূর্ত দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে জেইউডির শ্রেয়ান কুমারকে। গ্রামোন্নয়ন দফতরের দায়িত্ব পাচ্ছেন জেইউডির অশোক চৌধুরী। কমনওয়েলথ গেমস সোনাজয়ী শুটার তথা জামুইয়া কেন্দ্রের বিজেপি বিধায়ক শ্রেয়সী সিনহা গত বৃহস্পতিবার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিগ্বিজয় সিংহের কন্যা শ্রেয়সী বিহারের ক্রীড়া এবং তথ্য প্রযুক্তি দফতরের দায়িত্ব পাচ্ছেন। এনডিএ শরিক দল আরএলএম এর তরফে উপেন্দ্র কুশওয়াহারের পুত্র দীপক প্রকাশ পঞ্চায়েতি রাজ দফতরের দায়িত্ব পাচ্ছেন। আরেক শরিক দল হামের তরফে জিতন রাম মাঝির পুত্র সন্তোষ সুমন ক্ষুদ্র জলসম্পদ দফতরের দায়িত্বও দেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। কেরল, উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্যে এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া নতুন কয়েকটি মামলায় কমিশনের বক্তব্য জানতে চেয়ে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট।
কেরল, উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্যে এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া নতুন কয়েকটি মামলায় কমিশনের বক্তব্য জানতে চেয়ে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। বাংলা সহ দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। ইতিমধ্যে বাংলা, তামিলনাড়ুর মতো রাজ্যে রাজনৈতিক দল যার বিরোধিতা করে দ্বারস্থ হয়েছে শীর্ষ আদালতের। পরবর্তীতে একে একে আদালতে এসেছে কেরল। সেই রাজ্যে সিপিএম সহ অন্যান্য আরও বেশ কয়েকটি পক্ষ। শুক্রবার বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি SVN ভাট্টি ও বিচারপতি জয় মাল্য বাগচির বেঞ্চ ছিল সেই মামলায়। মূলত এসআইআর প্রক্রিয়া ও সময় নিয়ে আপত্তি জানিয়ে দায়ের হয়েছে নতুন এই আবেদনগুলি। সেই সব আবেদনের প্রেক্ষিতে এবার কমিশনের মতামত জানতে চেয়েছে শীর্ষ আদালত। ওই দিন মামলাগুলি শুনতে সম্মতি জানিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চেয়ে নোটিশ জারি করল আদালত। মামলার পরবর্তী শুনানি 26শে নভেম্বর। তবে শুধু কেরালা সরকার নয়, উত্তরপ্রদেশের বারাবাকরি কংগ্রেসের সাংসদ তনুজ পুনিয়াও এসআইআর স্থগিতের দাবিতে সুপ্রিম কোর্টের মামলা দায়ের করেন। সেই মামলাতে নির্বাচন কমিশনের জবাব চেয়েছে বিচারপতিরা। তবে ওই মামলার শুনানি তারিখ এখনো পর্যন্ত ঠিক হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক। কাজের চাপে নদিয়ায় ফের বিএলওর মৃত্যু। এই ঘটনায় নদিয়ার জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট চাইলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। রাজ্যে একের পর এক এই ঘটনায় কড়া ভাষায় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির মালবাজারের পর এবার ঘটনাস্থল নদিয়া। শনিবার কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় রিঙ্কু তরফদার নামে এক বিএলও ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় এবার নদিয়া জেলা শাসক তথা ডিওর কাছ থেকে রিপোর্ট চাইলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। কি কারণে ওই বুথ লেভেল অফিসারের মৃত্যু হয়েছে তা নিয়ে দ্রুতই রিপোর্ট দিতে বলেছেন রাজ্যের সিইও। কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় বাড়ি থেকে বছর 51 ওই বিএলওর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে, যেখানে স্পষ্ট নির্বাচন কমিশনকে দায়ী করেছেন ওই মহিলা। কাজের অত্যাধিক চাপ সহ্য করতে না পেরে বাধ্য হয়ে এমন চরম সিদ্ধান্ত বলে সুইসাইড নোটে লিখে রেখেছেন তিনি একটি স্কুলের পার্শ্ব শিক্ষিকা ছিলেন। তার পরিবারের অভিযোগ অনলাইনে তেমন দক্ষ ছিলেন না রিঙ্কু। তারপরও তাকে বিএলওর কাজের চাপেই দায়িত্ব দেওয়া হয়। কাজের চাপ নিতে না পেরে বিএলও আত্মহত্যা করেছেন বলে পরিবারের অভিযোগ। এই নিয়ে শোরগোল পড়তেই তৎপর হয়েছে কমিশন। সূত্রের খবর, নদিয়া জেলা শাসকের সঙ্গে ফোনেও যোগাযোগ করেছে কমিশন। ওই বিএলওর মৃত্যুর কারণ নিয়ে দ্রুতই রিপোর্ট দেওয়ার জন্য জেলা শাসককে বলেছেন রাজ্যের সিইও। এদিকে এসআইআর এর কাজের চাপে রাজ্যে একের পর এক বিএলওর মৃত্যুর ঘটনায় নির্বাচন কমিশনকেই দায়ী করেছে তৃণমূল। দলের তরফে অরূপ বিশ্বাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইও দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেয়। এখন পর্যন্ত 34 জন মানুষ তারা আত্মহত্যা করেছে শুধুমাত্র ইলেকশন কমিশনের গাফিলতির জন্য। ভুলে ভরা তাদের ওয়েবসাইট, এই ভুলে ভরা ওয়েবসাইটে দেখে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং তারা অনেকেই আত্মহত্যা করছে। এর সম্পূর্ণ দায় এবং দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে। আমরা যেটা দেখলাম যে ভিত্তি করা হয়েছে 2002 সাল, সেই 2002 সালের যে ভোটার লিস্ট, যেখানে আমরা পুরনো ভোটার লিস্ট খুঁজে পাচ্ছি, প্রত্যেকটা বুথে ইচ্ছাকৃতভাবে, আমি রিপিট করছি, কোন রাজনৈতিক দলের কথায় নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে প্রত্যেক বুথে 150 থেকে 200 নামকে বাদ দেওয়া হয়েছে, যে নাম খুঁজে পাওয়া যাচ্ছে। কিন্তু হার্ড কপি যখন আমরা খুঁজে বার করছি 2002 পুরনো ভোটার লিস্ট, তাতে কিন্তু ধারাবাহিকভাবে এই সমস্ত ঘটনার জেরে এবার নির্বাচন কমিশনকে কড়া ভাষায় তোপ দাগলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এক্স হ্যান্ডেলে পোস্টে তার প্রশ্ন, এসআইআর এর চাপে এভাবে আর কত জীবন নষ্ট হবে, আর কত মৃতদেহ গুনতে হবে, এটা এবার অত্যন্ত গুরুতর ব্যাপার হয়ে উঠেছে। তিনি আরও লিখেছেন, কৃষ্ণনগরের চাপড়া 201 নম্বর বুথের বিএলও পার্শ্ব শিক্ষিকা রিঙ্কু তরফদারের মৃত্যুর খবর পেয়ে আমি অত্যন্ত মর্মাহত। এসআইআর এর কাজের চাপের কথা তিনি লিখে গিয়েছেন সুইসাইড নোটে। এর আগে জলপাইগুড়ির মালবাজারে এক বুথ লেভেল অফিসারের আত্মহত্যার ঘটনায়ও কাজের চাপের অভিযোগ উঠেছিল। বুধবার শান্তিমণি ওরাও নামের ওই বিএলও ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই ঘটনায়ও জলপাইগুড়ি জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন সিইও। তবে সেই রিপোর্ট এখনো পাননি নির্বাচন কমিশন।
তারই মধ্যে নদিয়ায় বিএলওর আত্মহত্যার ঘটনায় কাজের চাপের অভিযোগ উঠল। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলা এসআইআর নিয়ে ভোটারদের অনেকেরই অভিযোগ, ভোটারদের বক্তব্য, যেখানে কমিশন স্পষ্ট করে বলে দিয়েছে যেখানে সেখানে ফর্ম বিলি করা যাবে না, তারপরও কেন ক্যাম্প করা হচ্ছে? তাহলে কি দুয়ারে সরকারের ধাঁচে এসআইআর ক্যাম্প করা হচ্ছে? এসআইআর এর ক্যাম্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সাধারণ মানুষজন। বাংলা সহ 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিয়ে আসছে বিএলওরা। তবে জেলায় জেলায় অভিযোগ উঠছে বিএলওরা বাড়ি এসে ফর্ম দিয়ে গেছেন ঠিকই, কিন্তু জমা নেওয়ার বেলায় ক্যাম্প করে সেখানে ফর্ম জমা নেওয়া হচ্ছে। আর এই গোটা প্রক্রিয়ার ব্যাপারে অন্ধকারে পড়ে যাচ্ছেন ভোটাররা। কয়েকদিন ধরে এই ব্যাধি ছড়িয়ে পড়েছে শহরে। বেশ কয়েকটি ওয়ার্ডে বিএলওরা ফর্ম দিয়ে গেছেন, তার জমা নিতে বাড়ি বাড়ি আসছেন না। খোঁজ নিয়ে দেখা যাচ্ছে তারা একটি ক্যাম্প খুলে বসেছেন, যা জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইনের নীতির বিরুদ্ধে। যাদবপুর টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের একাধিক ওয়ার্ডে ক্যাম্প খোলা হয়েছে। সেদিকে খবর পাননি ভোটাররা। তারা এনুমারেশন ফর্ম ফিল আপ করে বসে আছেন কবে বিএলও বাড়ি এসে তা জমা নেবেন সেই ভেবে। পরে ফর্ম দেওয়া নম্বরে যোগাযোগ করা হলে নিযুক্ত বিএলওরা বলছেন ফর্ম জমা নেওয়ার জন্য ক্যাম্প খোলা হয়েছে। তাদের কাজের সুবিধার জন্য এই প্রসেস ভালো হলেও অনেক ভোটাররাই ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দেওয়ার মতো পরিস্থিতি নেই বলে অভিযোগ করছেন প্রবীণরা। আদেও কি বাড়ি না এসে ক্যাম্প করে ফর্ম জমা নেওয়া যায়? কমিশনের কাছে কি কোনো অভিযোগ এসেছে ইতিমধ্যে? রাজ্যের মুখ্যমন্ত্রী আধিকারিক মনোজ আগরওয়ালকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, কিছু কিছু জায়গা থেকে অভিযোগ আসছে। আমরা নিযুক্ত ইয়ারকেও বললাম বিএলওদের গাইডলাইন দেওয়ার জন্য। কমিশন যে বিজ্ঞপ্তি দিয়ে যাচ্ছে তাতে স্পষ্ট বলা হয়েছে বিএলওদের বাড়ি বাড়ি যেতে হবে। সিওর দাবি 1 লক্ষ লোক রয়েছে, আমরা 24 ঘন্টায় প্রত্যেকের ওপর তো নজরদারি চালাতে পারি না। যেখানে যেখানে অভিযোগ আসছে আমরা অ্যাকশন নিচ্ছি। বিএলওদের ফোন করে বলা হচ্ছে আপনারা বাড়ি যান। ভোটারদের অনেকেরই অভিযোগ, যেখানে কমিশন স্পষ্ট করে বলে দিয়েছে যেখানে সেখানে ফর্ম বিলি করা যাবে না, তারপরেও কেন ক্যাম্প করা হচ্ছে? দুয়ারে সরকারের ধাঁচে এসআইআর এর ক্যাম্প নিয়ে সিইওর কোনো হেলদোল না থাকায় যথেষ্টই উদ্বেগ প্রকাশ করছে সাধারণ মানুষ। হাই নিউজ নেটওয়ার্ক। শহর পরিচ্ছন্ন রাখতে নতুন সিদ্ধান্ত কলকাতা মেয়র ফিরহাদ হাকিমের। সকাল 7টা থেকে 9টা পর্যন্ত কোনো পার্কিং জোনে গাড়ি রাখা যাবে না, এমনকি ব্যক্তিগত গাড়ি বা গুমটি থেকেও বাস সরিয়ে রাখতে হবে। শহর পরিচ্ছন্ন রাখতে নতুন সিদ্ধান্ত কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। সকাল 7টা থেকে 9টা পর্যন্ত কোনো পার্কিং জোনে গাড়ি রাখা যাবে না, এমনকি ব্যক্তিগত গাড়ি বা গুমটি থেকেও বাস সরিয়ে রাখতে হবে। মেয়র ফিরহাদ হাকিম শুক্রবার পুর কমিশনার সুমিত গুপ্তাকে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করতে নির্দেশও দিয়েছেন। পাশাপাশি মাসের পর মাস পরিত্যক্ত গাড়ি সরিয়ে রাখার জন্য কলকাতা পুলিশ কমিশনারকেও চিঠি দেওয়ার জন্য পুর কমিশনারকে নির্দেশ দেন। শুক্রবার নাগরিকদের সঙ্গে ফোনে আলাপচারিতা টক টু মেয়রে হালতু কায়স্তপাড়ার এক বাসিন্দা অভিযোগ করেন তার বাড়ির সামনে অনুমতিহীন পার্কিং জোন, সেখানে কে বা কারা দিনের পর দিন জঞ্জাল ফেলে যাচ্ছে। সাফাই কর্মীরা দুটি গাড়ির মধ্যে থাকা জঞ্জাল সাফাই করতে পারছে না, অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে। অভিযোগ শুনে মেয়র নির্দেশ দেন, আমার সাফাই কর্মীরা শহরকে পরিচ্ছন্ন রাখতে দিনভর কাজ করেন, মাঝে মধ্যে অভিযানও চালানো হয়, কিন্তু পার্কিং জোন বা রাস্তার ধারে সারি সারি গাড়ি রাখার জন্য রাস্তা সাফাই হচ্ছে না, এমনটাও হতে পারে। তাই কলকাতার নাগরিক ও সাফাই কর্মীদের স্বার্থেই সকালে 2 ঘন্টা রাস্তার ধারে কোনো ধরনের গাড়ি রাখা যাবে না। পুরসভা সূত্রে খবর, শহরের যেসব রাস্তায় রাতে বাস মিনি বাস রাখা হয় সেগুলিও সকাল 7টার মধ্যে সরিয়ে রাখতে হবে। এমনকি ধর্মতলার বেসরকারি বাস গুমটির থেকেও 2 ঘন্টার জন্য গাড়ি সরিয়ে রাখতে হবে। কারণ হিসেবে জঞ্জাল সাফাই বিভাগের এক কর্তা বলেন, সারাদিনের ময়লা আবর্জনা দিনের পর দিন পড়ে থাকলে গালিপিট আটকে যায়, বর্ষার জল বেরোতে পারে না। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়রের কথায় অনেকের গাড়ি আছে কিন্তু গাড়ি রাখার জায়গা নেই, এমনটা হতেই পারে। তাদেরও রাস্তা পরিষ্কার করতে ওইটুকু সময় রাস্তার পাশ থেকে গাড়ি সরিয়ে রাখতে হবে। এদিন মেয়র ফিরহাদ হাকিম বলেন, দিনের পর দিন রাস্তায় মালিকহীন গাড়ি পড়ে থাকে, পুলিশ গাড়ি রাখে কোনো আইনি জটিলতার জন্য। তবে রাস্তায় না রেখে এইসব গাড়ি ধাপায় নির্দিষ্ট জায়গায় রাখার ব্যবস্থা আছে।
সেখানে রাখলে শহরের রাস্তা অনেকটা ফাঁকা হবে, যান চলাচলেও সমস্যা হয়। শহর পরিচ্ছন্ন রাখতে এদিন স্বল্প সময়ের একটি মিউজিক ভিডিও প্রকাশ করেন মেয়র, যেখানে ডাস্টবিনে ময়লা ফেলার জন্য শহরের নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে। কলকাতার বিভিন্ন জায়গায় ভিডিও দেখানো হবে বলেও জানিয়েছেন মেয়র। হাই নিউজ নেটওয়ার্ক। জোকা মাঝরাট মেট্রো করিডোর খুলে যাওয়ার পর থেকেই নিত্যযাত্রীদের একটাই দাবি ছিল, সপ্তাহান্তে বিশেষ করে শনিবারে পরিষেবা চালু করা হোক। শেষ পর্যন্ত সেই দাবি পূরণ হলো। 22 নভেম্বর থেকে পার্পেল রুটে সপ্তাহে 6 দিন পাওয়া যাবে মেট্রো পরিষেবা, অর্থাৎ সোম থেকে শনিবার পর্যন্ত এই রুটে চলবে ট্রেন। জোকা মাঝেরহাট মেট্রো করিডোর খুলে যাওয়ার পর থেকেই নিত্যযাত্রীদের একটাই দাবি ছিল, সপ্তাহান্তে বিশেষ করে শনিবারও পরিষেবা চালু করা হোক। শেষ পর্যন্ত সেই নিয়ে দাবি পূরণ হলো। আগামী 22 নভেম্বর থেকে পার্পেল রুটে সপ্তাহে 6 দিন মেট্রো পরিষেবা পাওয়া যাবে, অর্থাৎ সোম থেকে শনিবার পর্যন্ত এই রুটে ট্রেন চলবে। এতদিন শনিবার ও রবিবার পরিষেবা বন্ধ থাকায় শিক্ষার্থী, চাকুরিজীবী ও চিকিৎসকরা প্রয়োজনে শহরমুখী বহু মানুষের চরম সমস্যার সৃষ্টি হতো। সেই অসুবিধা কাটাতেই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। রুটে আরও যাত্রী টানতে এবং নতুন মেট্রো ব্যবস্থাকে জনপ্রিয় করতে পরিষেবা দিনে বাড়ানোর সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা। যাত্রীরা এখন থেকে জোকা, ঠাকুরপুকুর, শাহাপুর, শহীদ ক্ষুদিরাম স্টেশন হয়ে মাঝেরহাট পর্যন্ত নির্বিচ্ছিন্ন পরিষেবা পাবেন। এখানেই শেষ নয়, যাত্রী সুরক্ষা বড় সড় প্রযুক্তি বিপ্লবের পথে হাঁটছে কলকাতা মেট্রো। জানা গিয়েছে খুব শীঘ্রই মেট্রো স্টেশনগুলিতে এআই ভিত্তিক নজরদারি ব্যবস্থা চালু করা হবে। যাত্রী চলাচল, প্ল্যাটফর্মে ভিড়, সন্দেহজনক বস্তু বা আচরণ সবকিছু নজরে রাখতে অত্যাধুনিক ক্যামেরা এবং এআই অ্যালগরিদম একযোগে কাজ করবে। কিন্তু প্রশ্ন হলো, এতে কিভাবে উন্নতি হবে? প্ল্যাটফর্মের ধার সংলগ্ন বিপজ্জনক পরিস্থিতির আগেই শনাক্ত করা যাবে। হাতে ধরা বা ফেলে রাখা সন্দেহজনক ব্যাগ চিহ্নিত করবে এআই। ঝগড়া, বিশৃঙ্খলা বা ধাক্কাধাক্কির মতো ঘটনা তৎক্ষণাৎ সতর্ক বার্তা পৌঁছে যাবে কন্ট্রোল রুমে। ভিড় বাড়লে স্টেশন কর্মীদের সিস্টেম থেকে সরাসরি নির্দেশ পাঠানো হবে। রেল দফতরের এক আধিকারিকের কথায়, বিশেষ আধুনিক মেট্রোর মতোই কলকাতাকেও সুরক্ষা দিতে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হচ্ছে। যাত্রী নিরাপত্তা এবং দুর্ঘটনা প্রতিরোধই মূল লক্ষ্য। ইতিমধ্যেই পার্ক স্ট্রিট ও কবি সুভাষ স্টেশনে পাইলট প্রকল্প হিসেবে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে পুরো উত্তর দক্ষিণ করিডোর, ইস্ট ওয়েস্ট মেট্রো এবং পার্পেল লাইন 3 রুটেই এই এআই নজরদারি চালু হবে। জোকা মাঝেরহাট রুটে পরিষেবা বাড়ানো এবং এআই নিরাপত্তা ব্যবস্থার খবর পেয়ে নিত্যযাত্রীদের মুখে হাসি। জোকা স্টেশনে দেখা গেল উচ্ছ্বাস। শনিবারও মেট্রো চললে কাজের প্রয়োজনে যাওয়া আসা সুবিধা হবে। সপ্তাহান্তে আর দুর্ভোগের দিন থাকবে না, বললেন এক নিত্যযাত্রী। এক কলেজ ছাত্রীর মন্তব্য, মেট্রোতে নিরাপত্তা সবসময় গুরুত্বপূর্ণ। এআই নজরদারিকে সে স্বাগতও জানিয়েছে। বিশেষ করে মেয়েদের জন্য তো এটি খুবই গুরুত্বপূর্ণ। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন মিশন নিয়ে আবারও পর্দায় ফিরছে মিতিন। কোয়েল মল্লিক আগেভাগেই জানিয়ে দিয়েছিলেন, মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির নতুন ছবিতে প্রচুর অ্যাকশন সিকোয়েন্স রয়েছে। শুক্রবার অপেক্ষার অবসান ঘটিয়ে মিতিন একটি খুনের সন্ধানে সিনেমার টিজার প্রকাশ্যে নিয়ে এলেন কোয়েল মল্লিক। নতুন মিশন নিয়ে আবারও পর্দায় ফিরছে মিতিন। কোয়েল মল্লিক আগেভাগেই জানিয়ে দিয়েছিলেন, মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির নতুন ছবিতে প্রচুর অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, যার জন্য কড়া হোমওয়ার্কও করতে হয়েছিল কোয়েলকে। জিমে ঘাম ঝরানোর পাশাপাশি সঠিক ডায়েট মেনে চলতে হয়েছিল অভিনেত্রীকে। এমনকি গত বছর মার্চ মাসে নেপালগঞ্জে অ্যাকশন ডিরেক্টর সুনীল রড্রিগেজের তত্ত্বাবধানে অ্যাকশন দৃশ্যে শুটিংয়ের সময় ডান হাতে গুরুতর চোট পান কোয়েল মল্লিক। যাবতীয় কঠোর পরিশ্রমের ফল দেখার জন্য মুখিয়েছিলেন মিতিন অনুরাগীরা। শুক্রবার অপেক্ষার অবসান ঘটিয়ে মিতিন একটি খুনির সন্ধানে সিনেমার টিজার প্রকাশ্যে নিয়ে এলেন কোয়েল মল্লিক। অরিন্দম শীল পরিচালিত সিনেমায় এবারও রণংদেহী অবতারে তুখর অ্যাকশন দৃশ্যে ধরা দিতে চলেছেন কোয়েল। টিজারে তার প্রমাণ মিলল। মারপিটের মারপ্যাচে আর রগরগের সংলাপে রীতিমতো পুরুষতান্ত্রিক গোয়েন্দা মহলকে চ্যালেঞ্জের মুখে ফেললেন মিতিন। টিজারের এক দৃশ্যে মহিলা গোয়েন্দার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলায় কোয়েল মল্লিককে বলতে শোনা যায়, যে দাড়ি কামায় সেও রাধে। প্রখর বুদ্ধিদীপ্ত, বেপরোয়া, তীক্ষ্ণ, সেন দৃষ্টি সম্পন্ন
ঘরোয়া মহিলা যিনি অন্যায়ের প্রতিবাদ করতে মোটেই পিছপা হন না। পুরুষদের মতোই সমানভাবে গল্পের খলনায়কদের আছাড় মারতেও ছাড়েন না। সুচিত্রা ভট্টাচার্যের মহিলা গোয়েন্দা উপন্যাসের চরিত্র প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায়ের খোলসের বাইরে গিয়েও অরিন্দমের মিতিন মাসিকে অনন্য রূপ তুলে ধরেছেন কোয়েল মল্লিক, যিনি আজকের সম্পূর্ণা স্বয়ংসিদ্ধা, যার ইঙ্গিত মিলল টিজারে। একথা অনস্বীকার্য যে বইয়ের পাতা থেকে সিনেমার পর্দায় ফেলুদা ব্যোমকেশদের ভিড়ে মিতিন মাসি ইতিমধ্যে দর্শক মহলের প্রশংসা কুড়িয়েছে। 2019 সালে প্রজ্ঞা পারমিতা মুখার্জি চরিত্রটিকে রূপলী পর্দায় তুলে ধরেছিলেন পরিচালক অরিন্দম শীল। 2023 সালে মুক্তি পেয়েছিল এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি জঙ্গলে মিতিন মাসি। এবার আসছে তৃতীয় সিনেমা মিতিন একটি খুনির সন্ধানে। পয়লা ঝলকে নজর কাড়লেন কোয়েল মল্লিক। একটা খুনের তদন্ত করতে গিয়ে পেঁয়াজের খোলসের মতো একাধিক অপরাধের জট ছাড়াবে মিতিন এই ছবিতে। কোয়েল মল্লিক ছাড়াও ছবিতে অভিনয় করছেন শুভ্রজিৎ দত্ত, লেখা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, অনুসয়া মজুমদার, দুলাল লাহিড়ী সহ টলিউডের এক ঝাঁক মুখ। মিতিন একটি খুনির সন্ধানে মুক্তি পাচ্ছে চলতি বছরের বড়দিনে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।